নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নীড়। কয়েকটি পর্বে আপনারা এটি শুনতে পাবেন। আমার পড়া গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার অন্য চ্যানেল গল্প কথা বাই পায়েল। শুরু করছি নষ্ট নীড়ের প্রথম পর্ব। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না। তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম। কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরেজি খবরের কাগজ বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তার ইংরেজি লিখিবার এবং বক্তৃতা দিবার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরেজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতো ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ করাতে নিজের ইংরেজি রচনা শক্তি সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায়ে হতোদ্যম হইয়া ভগিনীপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরেজি খবরের কাগজ বাহির করো, তোমার যেরকম অসাধারণ। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই, নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরো দমে ছুটাইতে পারিবে। শ্যালককে সহকারী করিয়া নিতান্ত অল্প বয়সেই ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল ততদিনে তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি ক্রমশ স্ফীত হইয়া সংযমের বন্ধন বিদীর্ণ করিবার দিকে যাইতেছে, ইহাই তাহার প্রধান লক্ষ্যের বিষয় ছিল। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টাশূন্য দীর্ঘ দিনরাত্রির একমাত্র কাজ ছিল। তাহার কোনো অভাব ছিল না। এমন অবস্থার সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্য লীলার সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগ ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তাহার পক্ষে দুরূহ হইয়াছিল। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাহাকে ভর্ৎসনা করিলে ভূপতি একবার সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজনকেও সঙ্গিনী থাকা উচিত, ও বেচারার কিছুই করিবার নাই। শ্যালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমাদের এখানে আনিয়া রাখো না, সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারুর নিশ্চয়ই ভারী ফাঁকা ঠেকে। স্ত্রী সঙ্গের অভাবই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ। সম্পাদক এইরূপ বুঝিল এবং শ্যালক যায়া মন্দাকিনীকে বাড়িতে আনিয়া সে নিশ্চিন্ত হইল। যে সময়ে স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চির নতুন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভা মণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। নূতনত্বের স্বাদ না পাইয়াই উভয়ে উভয়ের কাছে পুরাতন পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলা অত্যন্ত বোঝা হইয়া উঠে নাই।
সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির পিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায়ই হোটেলে খাইবার খোরাকি এবং ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। সেই যোগ্য সমাধার ভার গুরুদক্ষিণার স্বরূপ চারুলতা নিজে গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না। তাহা লইয়া চারুলতা প্রায়ই মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করিত, কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তঃপুরের খাস হাতের বুনুনি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না। 1 জোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি নে। চারু বলিল, হ্যাঁ তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি। দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনোগে যাও। অমল বলিল, সেটি হচ্ছে না। চারু জুতা সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতেও চাহে না। কিন্তু তাহার কাছে কেহ কিছু চায় না, অমল চায়। সংসারে সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজে যাইত, সেই সময়ে সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল এবং অমল নিজে যখন তাহার জুতার দরবার সম্পূর্ণ ভুলিয়া বসিয়াছে, এমন সময়ে একদিন সন্ধ্যাবেলায় চারু তাহাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বালি উড়িয়া পড়িবার ভয়ে পিতলের ঢাকনায় থালা ঢাকা রহিয়াছে। অমল কলেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিটফাট হইয়া আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় 1 জোড়া নতুন বাঁধানো পশমের জুতা সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরো বাড়িয়া উঠিল। এখন গলা বন্ধ চাই, রেশমের রুমালে ফুল কাটা পাড় সেলাই করিয়া দিতে হইবে। তাহার বাহিরের ঘরে বসিবার বড় কেদারায় তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবশ্যক। প্রত্যেকবারেই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারেই বহু যত্নে ও স্নেহে শৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নয়, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছোড়বান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দিবার জন্যই চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়া দিয়া কৌতুক দেখে। ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্য কিচ্ছু করিতে হয় না, কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না। এ সকল শখের ছোটখাটো খাটুনিতেই তাহার হৃদয় বৃত্তির চর্চা এবং চরিতার্থতা হইত। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল, তাহাকে বাগান বলিলে অনেকটা অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে কমিটি বসিয়াছে। উভয়ে মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে এই জমিটার উপরে একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে
একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আর একটা ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব, আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের ওপর একটি শাঁখও বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটি বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া, রুল কাটিয়া, কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয়ে মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করিতে করিতে ২০-২৫ খানা নূতন ম্যাপ আঁকা হইল। ম্যাপ আঁকা হইলে কত খরচ হইতে পারে তাহার একটা এস্টিমেট তৈরি হইতে লাগিল। প্রথমে সংকল্প ছিল, চারু নিজের বরাদ্দ মাসোহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়া দেখে না। বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া আনা হইয়াছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গতিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে বসিল। কহিল, তাহলে বৌঠান ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলিবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই দিলে, ওটা অমনি একটা সাদা সিধে খোড়ো চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমারও ও ঘরে দরকার নেই, ও থাক। মরিশাস হইতে লবঙ্গ, কর্ণাটক হইতে চন্দন এবং সিংহল হইতে দারুচিনির চারা আনাইবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দেশি ও বিলাতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই। এস্টিমেট কমাইবার এরূপ প্রথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকে খর্ব করা চারুর পক্ষে অসাধ্য এবং অমল মুখে যাহাই বলুক, মনে মনে তাহারও সেটা রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো, আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমড়া গাছের ছায়ায় বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পের কল্পনা সুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমরা খুঁজছি। লুব্ধা মন্দা কহিল, পাস যদি আমার জন্য আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সংকল্পগুলির প্রধান সুখ এবং গৌরব এই ছিল যে সেগুলি তাহাদের দুজনের মধ্যেই আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। সে এ সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া? সে এই দুই সভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য বাগানের এস্টিমেটও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং আমড়াতলার কমিটি এইভাবেই কিছুদিন চলিল। বাগানের যেখানে ঝিল হইবে, যেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে, অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাহাদের সংকল্পিত বাগানে এই আমড়াতলার চারদিকে কিভাবে বাঁধাইতে হইবে, অমল একটি ছোট কোদাল লইয়া তাহারই দাগ কাটিতেছিল। এমন সময়ে চারু গাছের ছায়ায় বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করিল, কেন বেশ হতো? চারু বলিল, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে
তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজন ছাড়া কেউ বুঝতে পারতো না। বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল, আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেবো, সেইটে তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? মশারি জিনিসটাকে একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের যে সৌন্দর্যবোধ নাই এবং কুশ্রিতা, তাহাদের কাছে কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল এবং আমাদের এই দুটি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে, ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারি নে? চারু অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল বলিল, আজ থাক বৌঠান। চারু বলিল, না, আজই দেখাতে হবে, মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো গে। চারুকে তাহার লেখা শোনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল। পাছে চারু না বোঝে, পাছে তার ভালো না লাগে, এ সংকোচ সে তাড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুঁড়িতে হেলান দিয়া ঘাসের ওপর পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছিল, হে আমার সুখাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না। ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরুচ্ছায়ায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাকি ছিল নবীনা, রসনাও ছিল নবীন, এবং অপরাহ্নের আলোক দীর্ঘ ছায়াপাতে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কত কামড়া পেড়ে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেব? মূঢ় মন্দাকে তাহাদের পড়াশোনা এবং আলোচনার কথা বলিতে প্রবৃত্তি হয় না, সুতরাং আমরা পারিয়া লইয়া যাইতে হইল। বাগানের সংকল্প তাহাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনাক্ষেত্রের মধ্যে কখন হারাইয়া গেল, তাহা অমল এবং চারু লক্ষ্য করিতেও পারিল না। এখন অমলের লেখাই তাহাদের আলোচনা ও পরামর্শের প্রধান বিষয় হইয়া উঠিল। অমল আসিয়া বলে, বৌঠান, একটা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে। চারু উৎসাহিত হইয়া ওঠে, বলে, চলো আমাদের দক্ষিণের বারান্দায়, এখানে এখনই মন্দা পান সাজতে আসবে। চারু কাশ্মীরি বারান্দায় একটি জীর্ণ বেতের কেদারায় আসিয়া বসে এবং অমল রেলিংয়ের নিচেকার উচ্চ অংশের ওপর বসিয়া পা ছড়াইয়া দেয়। অমলের লিখিবার বিষয়গুলি প্রায়ই সুনির্দিষ্ট নহে, তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত। গোলমাল করিয়া সে যাহা বলিত তাহা স্পষ্ট বুঝা কাহারও সাধ্য নহে। অমল নিজেই বারবার বলিত, বৌঠান, তোমাকে ভালো করে বোঝাতে পারছি নে। চারু বলিত,
না, আমি অনেকটা বুঝতে পেরেছি, তুমি এইটি লিখে ফেলো, দেরি করো না। সে খানিকটা বুঝিয়া খানিকটা না বুঝিয়া, অনেকটা কল্পনা করিয়া, অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত, তাহাতেই সে সুখ পাইত এবং আগ্রহে অধীর হইয়া উঠিত। চারু সেই দিন বিকেলেই জিজ্ঞাসা করিত, কতটা লিখলে? অমল বলিত, এরই মধ্যে কি লেখা যায়? চারু পরদিন সকালে ঈষৎ কলহের স্বরে জিজ্ঞাসা করিত, কই, তুমি সেটা লিখলে না? অমল বলিত, রোসো, আরো একটু ভাবি। চারু রাগ করিয়া বলিত, তবে যাও। বিকালে সেই রাগ ঘনীভূত হইয়া চারু যখন কথা বন্ধ করিবার জো করিত, তখন অমল লেখা কাগজের একটা অংশ রুমাল বাহির করিবার ছলে পকেট হইতে একটুখানি বাহির করিত। মুহূর্তে চারুর মৌনতা ভাঙ্গিয়া গিয়া সে বলিয়া উঠিত, হইছে, তুমি লিখেছ, আমাকে ফাঁকি দেখাও। অমল বলিত, এখনো শেষ হয়নি, আর একটু লিখে শোনাবো। চারু বলিত, না, এখনই শোনাতে হবে। অমল এখনই শোনাইবার জন্যই ব্যস্ত, কিন্তু চারুকে কিছুক্ষণ কাড়াকাড়ি না করাইয়া সে শোনাইত না। তারপরে অমল কাগজখানি হাতে করিয়া বসিয়া প্রথমটা একটুখানি পাতা ঠিক করিয়া লইত, পেন্সিল লইয়া দু এক জায়গায় দুটো একটা সংশোধন করিতে থাকিত। ততক্ষণ চারুর চিত্ত পুলকিত কৌতূহলে জল ভার নত মেঘের মতো সেই কাগজ কয়খানির দিকে ঝুঁকিয়া রহিত। অমল দুই চারখানি প্যারাগ্রাফ যখন যাহা লেখে, তাহা যতটুকুই হোক চারুকে সদ্য সদ্য শোনাইতে হয়। বাকি অলিখিত অংশটুকু আলোচনা এবং কল্পনায় উভয়ের মধ্যে মথিত হইতে থাকে। এতদিন দুজনে আকাশ কুসুমের চয়নে নিযুক্ত ছিল, এখন কাব্য কুসুমের চাষ আরম্ভ হইয়া উভয়ে আর সমস্তই ভুলিয়া গেল। একদিন অপরাহ্নে অমল কলেজ হইতে ফিরিলে তাহার পকেটটা কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল। অমল যখন বাড়িতে প্রবেশ করিল, তখনই চারু অন্তঃপুরের গবাক্ষ হইতে তাহার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছিল। অমল অন্যদিন কলেজ হইতে ফিরিয়া বাড়ির ভিতরে আসিতে দেরি করিত না। আজ সে তাহার ভরা পকেট লইয়া বাহিরের ঘরে প্রবেশ করিল, শীঘ্র আসিবার নাম করিল না। চারু অন্তঃপুরের সীমান্ত দেশে আসিয়া অনেকবার তালি দিল, কেহ শুনিল না। চারু কিছু রাগ করিয়া তাহার বারান্দায় মন্মথ দত্তর এক বই হাতে করিয়া পড়িবার চেষ্টা করিতে লাগিল। মন্মথ দত্ত নতুন গ্রন্থকার, তাহার লেখার ধরন অনেকটা অমলেরই মতো, এই জন্য অমল তাহাকে কখনো প্রশংসা করিত না। মাঝে মাঝে চারুর কাছে তাহার লেখা বিকৃত উচ্চারণে পড়িয়া বিদ্রুপ করিত। চারু অমলের নিকট হইতে সে বই কাড়িয়া লইয়া অবজ্ঞা ভরে দূরে ফেলিয়া দিত। আজ যখন অমলের পদশব্দ শুনিতে পাইল, তখন সেই মন্মথ দত্তর কলকণ্ঠ নামক বই মুখের কাছে তুলিয়া ধরিয়া চারু অত্যন্ত একাগ্রভাবে পড়িতে আরম্ভ করিল। অমল বারান্দায় প্রবেশ করিল, চারু লক্ষ্য করিল না। অমল কহিল, কি বৌঠান, কি পড়া হচ্ছে? চারুকে নিরুত্তর দেখিয়া অমল চৌকির পিছনে আসিয়া বইটা দেখিল, কহিল, মন্মথ দত্তের গলগণ্ড। চারু কহিল, আহ, বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। পিঠের কাছে দাঁড়াইয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল, আমি তৃণ, ক্ষুদ্র তৃণ, ভাই রক্তাম্বর, রাজবিস্তারী অশোক, আমি তৃণ মাত্র। আমার ফুল নাই, আমার ছায়া নাই, আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না। বসন্তের কোকিল আমাকে আশ্রয় করিয়া কুহু স্বরে জগৎ মাতায় না। তবু ভাই অশোক, তোমার ওই পুষ্পিত উচ্চ শাখা হইতে তুমি আমাকে উপেক্ষা করিও না। তোমার পায়ে পড়িয়া আছি আমি তৃণ, তবু আমাকে তুচ্ছ করিও না। অমল এইটুকু বই হইতে পড়িয়া তারপরে বিদ্রুপ করিয়া বানাইয়া বলিতে লাগিল, আমি কলার কাঁদি, কাঁচকলার কাঁদি,
ভাই কুষ্মাণ্ড, ভাই গৃহচাল বিহারী কুষ্মাণ্ড, আমি নিতান্তই কাঁচকলার কাঁদি। চারু কৌতূহলের তাড়নায় রাগ রাখিতে পারিল না, হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল, তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিছু পছন্দ হয় না। অমল কহিল, তোমার ভারী উদারতা, ত্রিনটি পেলেও গিলে খেতে চাও। চারু বলিল, আচ্ছা মশাই, ঠাট্টা করতে হবে না, পকেটে কি আছে বের করে ফেলো। অমল বলিল, কি আছে আন্দাজ করো। অনেকক্ষণ চারুকে বিরক্ত করিয়া অমল পকেট হইতে সররুহ নামক বিখ্যাত মাসিক পত্র বাহির করিল। চারু দেখিল কাগজে অমলের সেই খাতা নামক প্রবন্ধটি বাহির হইয়াছে। চারু দেখিয়া চুপ করিয়া রহিল। অমল মনে করিয়াছিল তাহার বৌঠান খুব খুশি হইবে, কিন্তু খুশির বিশেষ কোনো লক্ষণ না দেখিয়া বলিল, সররুহ পত্রে যে সে লেখা বের হয় না। অমল এটা কিছু বেশি বলিল। যে কোনো প্রকার চলনসই লেখা পাইলে সম্পাদক ছাড়েন না। কিন্তু অমল চারুকে বুঝাইয়া দিল, সম্পাদক বড়ই কড়া লোক, 100 প্রবন্ধের মধ্যে একটা বাছিয়া লন। শুনিয়া চারু খুশি হইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু খুশি হইতে পারিল না। কিসে যে সে মনের মধ্যে আঘাত পাইল তাহা বুঝিয়া দেখিবার চেষ্টা করিল, কোনো সঙ্গত কারণ বাহির হইল না। অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি। অমল লেখক এবং চারু পাঠক। তাহার গোপনতাই তাহার প্রধান রস। সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে, ইহাকে চারুকে যে কেন এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না। কিন্তু লেখকের আকাঙ্ক্ষা একটিমাত্র পাঠকে অধিক দিন মেটে না। অমল তাহার লেখা ছাপাইতে আরম্ভ করিল, প্রশংসাও পাইল। মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল। অমল সেগুলি তাহার বৌঠানকে দেখাইত। চারু তাহাতে খুশিও হইল, কষ্টও পাইল। এখন অমলকে লেখায় প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উৎসাহ ও উত্তেজনার প্রয়োজন রহিল না। অমল মাঝে মাঝে কদাচিৎ নাম স্বাক্ষরবিহীন রমণীর চিঠিও পাইতে লাগিল। তাহা লইয়া চারু তাহাকে ঠাট্টা করিত, কিন্তু সুখ পাইত না। হঠাৎ তাহাদের কমিটির রুদ্ধ দ্বার খুলিয়া বাংলাদেশের পাঠক মণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল। ভূপতি একদিন অবসরকালে কহিল, তাই তো চারু, আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। ভূপতির প্রশংসায় চারু খুশি হইল। অমল ভূপতির আশ্রিত, কিন্তু অন্য আশ্রিতদের সহিত তাহার অনেক প্রভেদ আছে, এই কথা তাহার স্বামী বুঝিতে পারিলে চারু যেন গর্ব অনুভব করে। তাহার ভাবটা এই যে, অমলকে কেন যে আমি এতটা স্নেহ আদর করি এতদিনে তোমরা তাহা বুঝিলে। আমি অনেকদিন আগেই অমলের মর্যাদা বুঝিয়াছিলাম। অমল কাহারও অবজ্ঞার পাত্র নহে। চারু জিজ্ঞাসা করিল, তুমি তার লেখা পড়েছ? ভূপতি কহিল, হ্যাঁ না ঠিক পড়িনি, সময় পাইনি, কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল, সে বাংলা লেখা বেশ বোঝে। ভূপতির মনে অমলের প্রতি একটি সম্মানের ভাব জাগিয়া উঠে, ইহা চারুর একান্ত ইচ্ছা। উমাপদ ভূপতিকে তাহার কাগজের সঙ্গে অন্য 5 রকম উপহার দিবার কথা বুঝাইতেছিল। উপহার যে কি করিয়া লোকসান কাটাইয়া লাভ হইতে পারে তাহা ভূপতি কিছুতেই বুঝিতে পারিতেছিল না। চারু একবার ঘরের মধ্যে প্রবেশ করিয়াই উমাপদকে দেখিয়া চলিয়া গেল। আবার কিছুক্ষণ ঘুরিয়া ফিরিয়া ঘরে আসিয়া দেখিল দুইজনে হিসাব লইয়া তর্কে প্রবৃত্ত। উমাপদ চারুর অধৈর্য দেখিয়া কোনো ছুতা করিয়া বাহির হইয়া গেল। ভূপতি হিসাব লইয়া মাথা ঘুরাইতে লাগিল। চারু ঘরে ঢুকিয়া বলিল, এখনো বুঝি তোমার কাজ শেষ হইল না? দিন রাত ওই একখানা কাগজ নিয়ে যে তোমার কি করে কাটে আমি তাই ভাবি। ভূপতি হিসাব সরাইয়া রাখিয়া একটুখানি হাসিল, মনে মনে ভাবিল, বাস্তবিকই
চারুর প্রতি আমি মনোযোগ দিবার সময়ই পাই না। বড় অন্যায়। ও বেচারার পক্ষে সময় কাটাইবার কিছুই নাই। ভূপতি স্নেহপূর্ণ স্বরে কহিল, আজ যে তোমার পড়া নেই, মাস্টারটি বুঝি পালিয়েছেন? তোমার পাঠশালার সব উল্টো নিয়ম। ছাত্রীটি পুঁথিপত্র নিয়ে প্রস্তুত, মাস্টার পলাতক। আজকাল অমল তোমাকে আগেকার মতো নিয়মিত পড়ায় বলে তো বোধ হয় না। চারু কহিল, আমাকে পড়িয়ে অমলের সময় নষ্ট করা কি উচিত? অমলকে বুঝি তুমি একজন সামান্য টিউটর পেয়েছ? ভূপতি চারুর কটিদেশ ধরিয়া কাছে টানিয়া কহিল, এটা কি সামান্য প্রাইভেট টিউটারি হলো? তোমার মতো বউঠানকে যদি পড়াতে পেতুম তাহলে। চারু বলিল, ইস, তুমি আর বলো না, স্বামী হয়েই রক্ষে নেই তো আরো কিছু। ভূপতি ঈষৎ একটু আহত হইয়া কহিল, আচ্ছা, কাল থেকে আমি নিশ্চয়ই তোমাকে পড়াবো। তোমার বইগুলো আনো দেখি, কি তুমি পড়ো একবার দেখে নি। চারু বলিল, ঢের হয়েছে, তোমাকে আর পড়াতে হবে না। এখনকার মতো তোমার খবরের কাগজের হিসেবটা একটু রাখবে। এখন আর কোনো দিকে মন দিতে পারবে কিনা বলো। ভূপতি কহিল, নিশ্চয়ই পারবো। এখন তুমি আমার মনকে যেদিকে ফেরাতে চাও সেই দিকেই ফিরবে। চারু বলিল, আচ্ছা বেশ, তাহলে অমলের এই লেখাটা একবার পড়ে দেখো, কেমন চমৎকার হয়েছে। সম্পাদক অমলকে লিখেছে। এই লেখা পড়ে নবগোপালবাবু তাকে বাংলার রাস্কিন নাম দিয়েছেন। শুনিয়া ভূপতি কিছু সংকুচিতভাবে কাগজখানা হাতে করিয়া লইল। খুলিয়া দেখিল লেখাটির নাম আষাঢ়ের চাঁদ। গত 2 সপ্তাহ ধরিয়া ভূপতি ভারত গভর্নমেন্টের বাজেট সমালোচনা লইয়া বড় বড় অঙ্কপাত করিতেছিল। সেই সকল অঙ্ক বহুপদ কীটের মতো তাহার মস্তিষ্কের নানা বিবরের মধ্যে সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। এমন সময়ে হঠাৎ বাংলা ভাষায় আষাঢ়ের চাঁদ প্রবন্ধ আগাগোড়া পড়িবার জন্য তাহার মন প্রস্তুত ছিল না। প্রবন্ধটি নিতান্ত ছোট নহে। লেখাটা এরূপে শুরু হইয়াছে, আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নাই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন তো জগতের চক্ষের সম্মুখে সে নির্লজ্জের মতো উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিয়াছিল। আর আজ তাহার সেই ঢলঢল হাসিখানি শিশুর স্বপ্নের মতো, প্রিয়ার স্মৃতির মতো, সুরেশ্বরী শচীর অলোক বিলম্বিত মুক্তার মালার মতো। ভূপতি মাথা চুলকাইয়া কহিল, বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন? এসব কবিত্ব কি আমি বুঝি? চারু সংকুচিত হইয়া ভূপতির হাত হইতে কাগজখানা কাড়িয়া কহিল, তুমি তবে কি বোঝো? ভূপতি কহিল, আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। চারু কহিল, মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না? ভূপতি বলিল, ভুল লেখে। তাছাড়া মানুষ যখন সশরীরে বর্তমান, তখন বানানো কথার মধ্যে তাকে খুঁজে বেড়াবার দরকার কি? বলিয়া চারুলতার চিবুক ধরিয়া কহিল, এই যেমন আমি তোমাকে বুঝি, কিন্তু সেজন্য কি মেঘনাদ বধ, কবিকঙ্কন, চণ্ডী আগাগোড়া পড়ার দরকার আছে? ভূপতি কাব্য বোঝে না বলিয়া অহংকার করিত। তবু অমলের লেখা ভালো করিয়া না পড়িয়াও তাহার প্রতি মনে মনে ভূপতির একটা শ্রদ্ধা ছিল। ভূপতি ভাবিত, বলিবার কথা কিছুই নাই, অথচ এত কথা অনর্গল বানাইয়া বলা, সে তো আমি মাথা কুটিয়া মরিলেও পারিতাম না। অমলের পেটে যে এতখানি ক্ষমতা ছিল তাহা কে জানিত। ভূপতি নিজের রসজ্ঞতা অস্বীকার করিত, কিন্তু সাহিত্যের প্রতি তাহার কৃপণতা ছিল না। দরিদ্র লেখক তাহাকে ধরিয়া পড়িলে বই ছাপিবার খরচ ভূপতি দিত। কেবল বিশেষ করিয়া বলিয়া দিত, আমাকে যেন উৎসর্গ না করা হয়। বাংলা ছোট বড় সমস্ত সাপ্তাহিক এবং মাসিক পত্র
খ্যাত অখ্যাত, পাঠ্য অপাঠ্য সমস্ত বই সে কিনিত। বলিত, একে পড়ি না, তারপরে যদি না কিনি তবে পাপও করিব, প্রায়শ্চিত্তও হইবে না। পড়িত না বলিয়াই মন্দ বইয়ের প্রতি তাহার লেশ মাত্র বিদ্বেষ ছিল না। সেই জন্য তাহার বাংলা লাইব্রেরি গ্রন্থে পরিপূর্ণ ছিল। অমল ভূপতির ইংরেজি প্রুফ সংশোধন কার্যে সাহায্য করিত। কোনো একটা কপির দুর্বোধ্য হস্তাক্ষর দেখাইয়া লইবার জন্য সে এক তাড়া কাগজপত্র লইয়া ঘরে ঢুকিল। ভূপতি হাসিয়া কহিল, অমল, তুমি আষাঢ়ের চাঁদ আর ভাদ্র মাসের পাকা তালের ওপর যত খুশি লেখো, আমি তাতে কোনো আপত্তি করি নে। আমি কারো স্বাধীনতায় হাত দিতেও চাই নে, কিন্তু আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? সেগুলো আমাকে না পড়িয়ে ছাড়বেন না। তোমার বউঠানের কি অত্যাচার। অমল হাসিয়া কহিল, তাই তো বউঠান, আমার লেখাগুলো নিয়ে তুমি যে দাদাকে জুলুম করবার উপায় বের করবে, এমন জানলে আমি লিখতুম না। সাহিত্যরসে বিমুখ ভূপতির কাছে আনিয়া তাহার অত্যন্ত দরদের লেখাগুলিকে অপদস্থ করাতে অমল মনে মনে চারুর উপর রাগ করিল, এবং চারু তৎক্ষণাৎ বুঝিতে পারিয়া বেদনা পাইল। কথাটাকে অন্যদিকে লইয়া যাইবার জন্য ভূপতিকে কহিল, তোমার ভাইটির একটি বিয়ে দিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। ভূপতি কহিল, এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়, তাদের যত কবিত্ব লেখায়, কাজের বেলায় সে আনা। কই, তোমার দেওরকে তো বিয়ে করাতে রাজি করাতে পারলে না। চারু চলিয়া গেলে ভূপতি অমলকে কহিল, অমল, আমাকে এই কাগজের হাঙ্গামে থাকতে হয়। চারু বেচারা বড় একলা পড়েছে, কোনো কাজকর্ম নেই, মাঝে মাঝে আমার এই লেখবার ঘরে উঁকি মেরে চলে যায়। কি করব বলো? তুমি অমল ওকে একটু পড়াশোনায় নিযুক্ত রাখতে পারলে ভালো হয়। মাঝে মাঝে চারুকে যদি ইংরেজি কাব্য থেকে তর্জমা করে শোনাও, তাহলে ওর উপকারও হয়, ভালোও লাগে। চারুর সাহিত্যে বেশ রুচি আছে। অমল কহিল, তা আছে, বৌঠান যদি আরো একটু পড়াশুনো করেন, তাহলে আমার বিশ্বাস উনি নিজে বেশ ভালো লিখতে পারবেন। ভূপতি হাসিয়া কহিল, ততটা আশা করি নে, কিন্তু চারু বাংলা লেখার ভালো মন্দ আমার চেয়ে ঢের বেশি বুঝতে পারে। অমল কহিল, ওর কল্পনা শক্তি বেশ আছে, স্ত্রী লোকদের মধ্যে এমন দেখা যায় না। ভূপতি কহিল, পুরুষদের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী আমি। আচ্ছা, তুমি তোমার বউ ঠাকরুনকে যদি গড়ে তুলতে পারো, আমি তোমাকে পারিতোষিক দেব। কি দেবে শুনি? তোমার বউ ঠাকরুনের জুড়ি একটি খুঁজে পেতে এনে দেব। অমল কহিল, আবার তাকে নিয়ে পড়তে হবে? চিরজীবন কি গড়ে তুলতেই কাটাবো? দুটি ভাই আজকালকার ছেলে, কোনো কথা তাহাদের মুখে বাঁধে না। পাঠক সমাজে প্রতিপত্তি লাভ করিয়া অমল এখন মাথা তুলিয়া উঠিয়াছে। আগে সে স্কুলের ছাত্রটির মতো থাকিত, এখন সে যেন সমাজের গণ্যমান্য মানুষের মতো হইয়া উঠিয়াছে। মাঝে মাঝে সভায় সাহিত্য প্রবন্ধ পাঠ করে, সম্পাদক ও সম্পাদকের দূত তাহার ঘরে আসিয়া বসিয়া থাকে, তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়ায়। নানা সভার সভ্য ও সভাপতি হইবার জন্য তাহার নিকটে অনুরোধ আসে। ভূপতির ঘরে দাস দাসী আত্মীয় স্বজনের চক্ষে তাহার প্রতিষ্ঠা স্থান অনেকটা উপরে উঠিয়া গেছে। মন্দাকিনী এতদিন তাহাকে বিশেষ একটা কেহ বলিয়া মনে করে নাই। অমল ও চারুর হাস্যালাপ আলোচনাকে সে ছেলে মানুষই বলিয়া উপেক্ষা করিয়া পান সাজিত ও ঘরের কাজকর্ম করিত। নিজেকে সে উহাদের চেয়ে শ্রেষ্ঠ এবং সংসারের পক্ষে আবশ্যক বলিয়াই জানিত। অমলের পান খাওয়া অপরিমিত ছিল। মন্দার উপর পান সাজিবার ভার থাকাতে সে পানের অযথা অপব্যয়ে বিরক্ত হইত। অমলে চারুতে ষড়যন্ত্র করিয়া মন্দার পানের ভাণ্ডার প্রায়ই লুট করিয়া আনা তাহাদের একটা আমোদের মধ্যে ছিল। কিন্তু এই শৌখিন চোর দুটির চৌর্য পরিহাস মন্দার কাছে আমোদজনক বোধ হইত না।
আসল কথা, একজন আশ্রিত অন্য আশ্রিতকে প্রসন্ন চক্ষে দেখে না। অমলের জন্য মন্দাকে যেটুকু গৃহকর্ম অতিরিক্ত করিতে হইত, সেটুকুতে সে যেন কিছু অপমান বোধ করিত। চারু অমলের পক্ষপাতী ছিল বলিয়া মুখ ফুটিয়া কিছু বলিতে পারিত না, কিন্তু অমলকে অবহেলা করিবার চেষ্টা তাহার সর্বদাই ছিল। সুযোগ পাইলেই দাসদাসীদের কাছেও গোপনে অমলের নামে খোঁচা দিতে সে ছাড়িত না। তাহারাও যোগ দিত। কিন্তু অমলের যখন অভ্যুত্থান আরম্ভ হইল, তখন মন্দার একটু চমক লাগিল। সে অমল এখন আর নাই। এখন তাহার সংকুচিত নম্রতা একেবারে ঘুচিয়া গেছে। অপরকে অবজ্ঞা করিবার অধিকার এখন যেন তাহারই হাতে। সংসারে প্রতিষ্ঠাপ্রাপ্ত হইয়া যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে, যে লোক একটা নিশ্চিত অধিকার লাভ করিয়াছে, সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে। মন্দা যখন দেখিল অমল চারিদিক হইতেই শ্রদ্ধা পাইতেছে, তখন সেও অমলের উচ্চ মস্তকের দিকে মুখ তুলিয়া চাহিল। অমলের তরুণ মুখে নবগৌরবের গর্বোজ্জ্বল দীপ্তি মন্দার চক্ষে মোহ আনিল। সে যেন অমলকে নূতন করিয়া দেখিল। এখন আর পান চুরি করিবার প্রয়োজন রহিল না। অমলের খ্যাতি লাভে চারুর এই আরেকটা লোকসান, তাহাদের ষড়যন্ত্রের কৌতুক বন্ধনটুকু বিচ্ছিন্ন হইয়া গেল। পান এখন অমলের কাছে আপনি আসিয়া পড়ে, কোনো অভাব হয় না। তাহা ছাড়াও তাহাদের দুইজনে গঠিত দল হইতে মন্দাকিনীকে নানা কৌশলে দূরে রাখিয়া তাহারা যে আমোদ বোধ করিত, তাহাও নষ্ট হইবার উপক্রম হইয়াছে। মন্দাকে তফাতে রাখা কঠিন হইল। অমল যে মনে করিবে চারুই তাহার একমাত্র বন্ধু ও সমজদার, ইহা মন্দার ভালো লাগিত না। পূর্বকৃত অবহেলা সে সুদে আসলে শোধ দিতে উদ্যত। সুতরাং অমলে চারুতে মুখোমুখি হইলেই মন্দা কোনো ছলে মাঝখানে আসিয়া ছায়া ফেলিয়া গ্রহণ লাগাইয়া দিত। হঠাৎ মন্দার এই পরিবর্তন লইয়া চারু তাহার অসাক্ষাতে যে পরিহাস করিবে, সে অবসরটুকু পাওয়া শক্ত হইল। মন্দার এই অনাহুত প্রবেশ চারুর কাছে যত বিরক্তিকর বোধ হইত, অমলের কাছে ততটা বোধ হয় নয়, এ কথা বলাই বাহুল্য। বিমুখ রমণীর মন ক্রমশ তাহার দিকে যে ফিরিতেছে, ইহাতে ভিতরে ভিতরে সে একটা আগ্রহ অনুভব করিতেছিল। কিন্তু চারু যখন দূর হইতে মন্দাকে দেখিয়া তীব্র মৃদুস্বরে বলিত, ওই আসছেন, তখন অমলও বলিত, তাই তো, জ্বালালে দেখছি। পৃথিবীর অন্য সকল সঙ্গের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করা তাহাদের একটা দস্তুর ছিল। অমল সেটা হঠাৎ কি বলিয়া ছাড়ে। অবশেষে মন্দাকিনী নিকটবর্তিনী হইলে অমল যেন বলপূর্বক সৌজন্য করিয়া বলিত, তারপরে মন্দা বৌঠান, আজ তোমার পানের বাটায় বাটপাড়ির লক্ষণ কিছু দেখলে? মন্দা কহিল, যখন চাইলেই পাও ভাই, তখন চুরি করবার কি দরকার? অমল কহিল, চেয়ে পাওয়ার চেয়ে তাতে সুখ বেশি। মন্দা কহিল, তোমরা কি পড়ছিলে পড়ো না ভাই, থামলে কেন? পড়া শুনতে আমার বেশ লাগে। ইতিপূর্বে পাঠানুরাগের জন্য খ্যাতি অর্জন করিতে মন্দার কিছুমাত্র চেষ্টা দেখা যায় নাই, কিন্তু কালহি বলবত্তর। চারুর ইচ্ছা নহে অরসিকা মন্দার কাছে অমল পড়ে, অমলের ইচ্ছা মন্দাও তাহার লেখা শোনে। চারু কহিল, অমল কমলাকান্তের দপ্তরের সমালোচনা লিখে এনেছে, সেই কি আর তোমার? মন্দা কহিল, হলেমি বা মুখ্য, তবু শুনলে কি একেবারেই বুঝতে পারিনে? তখন আর এক দিনের কথা অমলের মনে পড়িল। চারুতে মন্দাতে বিন্তি খেলিতেছে। সে তাহার লেখা হাতে করিয়া খেলা সভায় প্রবেশ করিল। চারুকে শুনাইবার জন্য সে অধীর। খেলা ভাঙিতেছে না দেখিয়া সে বিরক্ত। অবশেষে বলিয়া উঠিল, তোমরা তবে খেলো বৌঠান, আমি অখিলবাবুকে লেখাটা শুনিয়া আসি গে। চারু অমলের চাদর চাপিয়া কহিল, আহ, বসো না, যাও কোথায়? বলিয়া
তাড়াতাড়ি হারিয়া খেলা শেষ করিয়া দিল। মন্দা বলিল, তোমাদের পড়া আরম্ভ হবে বুঝি? তবে আমি উঠি। চারু ভদ্রতা করিয়া কহিল, কেন, তুমিও শোনো না ভাই? মন্দা কহিল, না ভাই, তোমাদের ওসব ছাইপাশ কিছুই বুঝিনে, আমার কেবল ঘুম পায়। বলিয়া সে অকালে খেলাভঙ্গে উভয়ের প্রতি অত্যন্ত বিরক্ত হইয়া চলিয়া গেল। সেই মন্দা আজ কমলাকান্তের সমালোচনা শুনিবার জন্য উৎসুক। অমল কহিল, তা বেশ তো মন্দা বৌঠান, তুমি শুনবে সে তো আমার সৌভাগ্য। বলিয়া পাতা উল্টাইয়া আবার গোড়া হইতে পড়িবার উপক্রম করিল। লেখার আরম্ভে সে অনেকটা পরিমাণ রস ছড়াইয়াছিল, সেটুকু বাদ দিয়া পড়িতে তাহার প্রবৃত্তি হইল না। চারু তাড়াতাড়ি বলিল, ঠাকুরপো, তুমি যে বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরনো মাসিকপত্র কতগুলো এনে দেবে। অমল কহিল, সে তো আজ নয়। চারু কহিল, আজই তো। বেশ, ভুলে গেছো বুঝি? অমল কহিল, ভুলবো কেন, তুমি যে বলেছিলে। চারু বলিল, আচ্ছা বেশ, এনো না, তোমরা পড়ো, আমি যাই, পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিই গে। বলিয়া চারু উঠিয়া পড়িল। অমল বিপদ আশঙ্কা করিল। মন্দা মনে মনে বুঝিল এবং মুহূর্তের মধ্যেই চারুর প্রতি তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। চারু চলিয়া গেলে অমল যখন উঠিবে কিনা ভাবিয়া ইতস্তত করিতেছিল, মন্দা ঈষৎ হাসিয়া কহিল, যাও ভাই, মান ভাঙাও গে, চারু রাগ করেছে, আমাকে লেখা শোনালে মুশকিলে পড়বে। ইহার পরে অমলের পক্ষে ওঠা অত্যন্ত কঠিন। অমল চারুর প্রতি কিছু রুষ্ট হইয়া কহিল, কেন, মুশকিল কিসের? বলিয়া লেখা বিস্তৃত করিয়া পড়িবার উপক্রম করিল। মন্দা দুই হাতে তাহার লেখা আচ্ছাদন করিয়া বলিল, কাজ নেই ভাই, পড়ো না। বলিয়া যেন অশ্রু সংবরণ করিয়া অন্যত্র চলিয়া গেল।